গ্রামে কিছু বছর ধরে ভীষণ গরমের চম্বলে এসেছে। মানুষেরা ছায়া সন্ধানে এদিক ওদিক ঘুরতে থাকে। পুকুর শুকিয়ে গেছিল। এই পড়ন্ত দুপুর বেলায় বুড়ি রত্না কাকি মুখিয়ার বাড়িতে পৌঁছালেন। মুখিয়া, শেষ অবধি আমাদের এই দুপুর গ্রামে ভাবে চলতে থাকবে। এখন তো শ্বাস নেওয়াও মুশকিল হয়ে গেছে। গত বছরে খুব গরম ছিল রত্না কাকিমা, কিন্তু এরকম আগুন ঝরেনি বাবা। এইবারে তো যেন সূর্য আমাদেরকে একেবারে জ্বালিয়ে পুড়ে ছারখার করবে। আমাদের গ্রামের জমিদারের সরকারের সাথে খুব বন্ধুত্ব, তাই সরকারকে বলে কিছু সাহায্য নেওয়া যাক। তুমি যখন বলছো তাহলে যাব। তবে জানো তো, ওই জমিদার খুব লোভী, কিন্তু তার উপর চালাক বটে। দেখাই যাক কি হয়। পরের দিন সকালে মুখিয়া ভারী মন নিয়ে জমিদারের বাড়ি পৌঁছালো। জমিদার বাবু, গ্রামের লোকজন গরমে একেবারে শেষ হয়ে যাচ্ছে। আপনার তো সরকারের সাথে বেশ ভালো রকম যোগাযোগ রয়েছে, দেখুন না যদি কোনো সাহায্য করতে পারেন। তাহলে কি এবার সরকার প্রতিটা ঝুপড়িতে গিয়ে কুলার লাগাবে, এসি লাগাবে? আরে রেশন তো ফ্রিতে দিচ্ছে, তাই না? এটাই যথেষ্ট তোমাদের জন্য। আরে আপনার মতো লোকজন তো ঠান্ডা হাওয়াতে সবসময় বসে থাকে, তাহলে আপনি কি করে জানবেন যে গ্রামে বুড়োরা, কৃষকরা, বাচ্চারা গরমের মধ্যে কি করে রয়েছে? মুখিয়া এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ানো উচিত মনে করলো না, আর সোজা রত্না কাকির বাড়িতে চলে গেল। রত্না কাকি ঘরে চারপাইয়ের উপর বসেছিল। দূর থেকে মুখিয়ার উদাস চেহারা দেখে সবকিছু বুঝে গেল। তোমার চেহারায় তো সবকিছু বলে দিচ্ছে মুখিয়া, জমিদার সোজা মানা করে দিয়েছে, তাই না? রত্না কাকি, আমি তো আগে থেকেই জানতাম। তুমি আমাকে বললে বলে আমি একবার ওখানে গেলাম, বুঝেছো? তখনই ভেতর থেকে রত্না কাকির 20 বছরের নাতনি বাইরে এলো। চোখে জল আর চেহারা এত গরমে লাল। দিদা, কাল রাতে আমার একদম ঘুম হয়নি, না হাওয়া ছিল না শান্তি। খুব গরম লাগছিল দিদা। রত্না কাকির চোখ ভরে এলো। মা, আমাদের গরিবের কপালে গরমের উষ্ণতাই লেখা আছে। একটা জিনিস আমি বুঝতে পারছি না রত্না কাকিমা, যে এত গরম শুধুমাত্র আমাদের গ্রামেই কেন পড়ে? গ্রামের বাইরে গেলে পরেই তো গরমটা একটু কম মনে হয় আমার। এখন তো আমাদের নবযুবকেরা রাত্রেবেলা জঙ্গলে শুতেও যাচ্ছে। রত্না কাকির চোখ কিছু ভাবতে ভাবতে ওপরের দিকে দেখলো, যেন কোনো পুরনো কথা মনে পড়েছে। আমি আমার ছোটবেলায় শুনেছিলাম, কখনো আমাদের গ্রামে সবুজ আর সবুজই ছিল, গরম খুবই কম পড়তো। একদিন এক সাধু এলেন, ওনার কাছে এক চমৎকার মণি ছিল। ওই সময়ের জমিদারের পূর্বপুরুষ ধীরেন্দ্র প্রসাদ চৌধুরী ওই সাধুর থেকে ওই মণি চুরি করে নিয়েছিল আর গ্রামের এক কোণায় পুঁতে দিয়েছিল। পরের দিন সাধুর যখন মণি দেখতে পেল না, তখন উনি পুরো গ্রামকে অভিশাপ দিল। কি অভিশাপ? যে যতক্ষণ অবধি মণি ফেরত পাওয়া যাবে না, ততক্ষণ অবধি এই গ্রাম গরমের আগুনে জ্বলতে থাকবে, আর কেউই সেই মণি খুঁজে পাবে না, শুধু সেই মানুষ ছাড়া যার মনে লোভ মুক্ত হবে, যার মনে অন্য মানুষের জন্য দয়ার ভাবনা থাকবে। মুখিয়া চিন্তায় পড়ে গেল, আর কোনো কিছু না বলে চুপচাপ বাইরে বেরিয়ে এলো। কিন্তু রত্না কাকির নাতনি বসুন্ধরার মনে গভীরভাবে এই কথা বসে গেল। পরের দিন বসুন্ধরা নিজের প্রতিবেশী অতুলকে নিজের দিদার সব কাহিনী বলল। অতুল, কাল দিদা যা বলেছে সেটা একটু অদ্ভুত, কিন্তু আমি সেটা মিথ্যে মনে করি না। বসুন্ধরা, 20 বছর বয়স হলো তোমার, আর আজও তুমি এইসব আজে বাজে গল্পের উপরে বিশ্বাস করছো? আমার দিদা কখনো মিথ্যে বলে না। ভাবো, এটা যদি সত্যি হয় তাহলে আমরা কিছু করতে পারি না? আচ্ছা, সেটা মানছি, তাহলে আমরা কি করতে পারি? আমি শুনেছি যে গ্রামের সীমার একটু দূরে একজন সাধু বাবা থাকেন, খুব জ্ঞানী। আমরা ওনার কাছে সাহায্য চাই। তোমার এই পাগলামিতে আমি কখনোই সঙ্গ দেব না, ঠিক আছে? অতুল সেখান থেকে চলে গেল, আর বসুন্ধরা চুপচাপ নিজের বাড়ির দিকে এগিয়ে গেল। রাতের স্বপ্নে বসুন্ধরা দেখল গ্রামের সীমায় সেই খালি জমিতে চারদিকে শুকনো ছিল, কিন্তু সেই জমির মাঝামাঝি
একটা একলা গাছ দাঁড়িয়েছিল আর গাছের নিচে একটা রং বেরঙের মণি রাখা ছিল। হঠাৎ বসুন্ধরার চোখ খুলে গেল। ঘামে ভিজে ও তাড়াতাড়ি উঠে বসে গেল। দিদা, দিদা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। একটা খালি জমিতে একটা গাছ আর তার নিচে একটা চমকানো মণি। কালকে তুই আমার গল্প শুনে সেটা হয়তো তোর মনের মধ্যে থেকে গেছে, এই জন্যই এরকম স্বপ্ন দেখেছিস মা। কিন্তু দিদা, ওটা আমার কোনো স্বপ্ন ছিল না। আমার বিশ্বাস কিছু তো একটা ওখানে আছে। ওই সেই দুপুর বেলায় বসুন্ধরা অতুলের কাছে গেল। অতুল, আজ রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নে আমি দেখেছি একটা খালি জমিতে একটা গাছ আছে আর তার নিচে একটা মণি রাখা আছে। আরে স্বপ্নেতে তুমি গুপ্তধন খুঁজে বেড়াচ্ছ বসুন্ধরা? মজাও করো না অতুল, আমার সাথে চলো। অতুল বসুন্ধরার চোখে গম্ভীরতার সাথে দেখে একটু অস্বস্তি করলো, কিন্তু তারপর একসাথে গেল। অনেকক্ষণ খোঁজার পর বসুন্ধরা আর অতুল সেই জায়গায় এলো যেখানে চারপাশে শুকনো জমি ছিল আর একটা একলা গাছ ছিল। এটা এটা তো একদম সেরকমই যেমনটা তুমি বলেছিলে। বসুন্ধরা কোনো কিছু না বলে জমিন খুঁড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যে বসুন্ধরার কোদাল কিছু শক্ত জিনিসে ধাক্কা খেলো। মাটি সরানোতে একটা রং বেরঙের আলোর মণি দেখা দিল। যেই বসুন্ধরা সেটা ছুঁলো তখনই একটা জোরে আওয়াজ হলো, আর দেখতে দেখতেই জমির মধ্যে থেকে একটা বিশাল ইগলু বেরোলো। এটা এটা কি করে হলো? এত বেশি, আর ইগলু এত ঠান্ডা। আতুল একটা ইগলুর ভেতরে গেল আর অবাক হয়ে গেল। ভেতরের মধ্যে একটা ছোট ঘর ছিল যেখানে খাবার বানানোর জায়গায় বাসন, বাথরুম সবকিছু ছিল। এ তো সত্যি জাদু, এটা কোনো চমৎকার। গ্রামের সবাইকে জানানো উচিত আমাদের এক্ষুনি। হ্যাঁ, আমাদের দেরি করা উচিত নয়। বসুন্ধরা আর আতুল গ্রামে পৌঁছালো আর সোজা মুখিয়া আর রত্না কাকিকে সব ঘটনা বলল। কি এতগুলো এগুলো রয়েছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া? চলো, আমাদের গিয়ে দেখা উচিত একবার। মুখিয়া, রত্না কাকি আর কিছু গ্রামবাসীরা সেখানে পৌঁছালো। বিশাল চমকানো ইগলু দেখে সবার চোখ একদম অবাক হয়ে গেল। এ তো অদ্ভুত জিনিস। প্রতিটা ইগলুতে একটা পরিবার ভালোভাবেই থাকতে পারবে। এ তো সত্যিই কোনো বরদানের মতন হয়ে গেল। ইস, যদি আমাদের পুরো গ্রামে এরকম ইগলু হয়ে যেত তাহলে কেউ গরমে কষ্ট পেত না। তখনই এক বৃদ্ধ সাধু সেখানে এলেন, যার মুখের মধ্যে তেজ ছিল আর চোখের মধ্যে রহস্য ছিল। খুকি বসুন্ধরা, তোমার মন প্রাণ খুব ভালো। এবারে এই গ্রামটাকে অভিশাপ থেকে মুক্ত করার সময় হয়েছে, বুঝতে পেরেছো? মহারাজ, আপনি কি সে যিনি বহু বছর আগে গ্রামটাকে অভিশাপ দিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু অভিশাপের সাথে সাথে আমি সমাধানও তো একটা ছেড়ে গেছিলাম। এই মণি তখন কোনো নির্দোষ আর নিঃস্বার্থ মানুষই জাগিয়ে তুলতে পারত। তোমাকে আর পুরো গ্রামবাসীরা মিলে সব জায়গাতে খাল করতে হবে, খুঁড়তে হবে। প্রতিটা মণির স্থানে এটাকে রাখতে হবে, তাহলেই পুরো ধূপপুর শীতল ইগলুতে পরিবর্তিত হবে। গ্রামের লোকেরা এখন কাজে লেগে গেছিল। বাচ্চা, বুড়ো আর জোয়ান সবাই একসাথে মিলে মাটি খুঁড়ছিল আর সব জায়গায় বসুন্ধরা মণি রাখছিল। যেই যেই মণি মাটি ছুঁচ্ছিল তখনই বিশাল ইগলু তৈরি হচ্ছিল। দেখতে দেখতে পুরো গ্রাম সাদা চমকালো ঠান্ডা ইগলুতে ভরে গেছিল। জমিদার যখন এটা জানতে পারল তখন উনি দৌড়ে সেখানে এলেন। এই মণিটা আমাদের পূর্বপুরুষরা চুরি করেছিল, সেই জন্য এই মণি আমার, বুঝতে পেরেছো? আর এই সব কিছুই আমার। যখনই জমিদার বসুন্ধরার হাত থেকে মণি নিয়ে নিল তখনই সেই সাধু সেখানে প্রকট হয়ে গেল। তুই তো সেই যার পূর্বপুরুষরা এই গ্রামটাকে অভিশপ্ত করিয়েছিল। তুইও তোর পূর্বপুরুষদের মতনই একেবারে পাপী। তোর কর্মের ফল তুই পাবি। হঠাৎ জমিদার চিৎকার করতে শুরু করলো। ওর শরীর থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো আর ওর কাপড় ঘামে ভিজে গেল। মণি ওর হাত থেকে নিচে পড়ে গেল। এবার তোকে সারা জীবন গরম সহ্য করতে হবে, বুঝেছিস? তা তুই বরফেই থাক বা জলে ডুবে থাক, এটাই হলো লোভের আসল সত্যিকারের চোখ। সাধু মণি উঠালো আর বসুন্ধরার হাতে দিল আর হাসলো। খুকি, এবার এই মণিটা শুধু তোমার কাছে সুরক্ষিত থাকবে। এটা গ্রামের ঠান্ডা শ্বাসের রক্ষাকর্তা। এখন থেকে ধূপপুর আর গরম থাকবে না। এখন তো এটা ইগলুপুর হয়ে গেল।
সাধু সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এখন কোনো বাচ্চা গরমে কাঁদবে না, কোনো বুড়ো কাকি রাতে গরমে ছটফট করবে না। এই ইগলু আমাদের ভাগ্যে সহায়ক। এই ইগলু তো আমাদের ভাগ্যই বদলে দিল। কিছু সময় পর পুরো গ্রামে ঠান্ডা হাওয়া চলছিল। এখন ইগলোপুর এখন শুধু জায়গা নয়, একটা নতুন চিন্তা, একটা নতুন আশা আর ন্যায়ের গল্প হয়ে গেছিল।